গতদিন যে ক্লাসটা দেখেছিলাম সেটি অঙ্কটা কি আমরা দেখেছিলাম বাসায়? দেখার সুযোগ হয়েছিল সে অঙ্ক? স্যার দেখি নাই, বাট হচ্ছে মোটামুটি পারবে আর কি, এই তো মানে আত্মবিশ্বাস জি তো স্যার। পারবে। আচ্ছা আচ্ছা, জি যাই স্যার। হোক, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু দেখতে হবে সাফা একটু করে, হ্যাঁ একটু করে দেখবো আমরা। আচ্ছা, তা না হলে অঙ্ক প্র্যাকটিস সঙ্গে সঙ্গে না করলে আমরা ভুলে যাব। আচ্ছা, ওকে, আমরা আজকে আরেকটা অঙ্ক দেখব। সে অঙ্কটা হচ্ছে, আমরা শোনো, আমরা কিন্তু সমস্ত বই, যে বইগুলোর যে শিটগুলো দিব আমি, সবগুলো অঙ্ক আমরা শেষ করে নেব, নিয়ে তারপরে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করব। আমাদের দেখা যাবে 2 থেকে 3 বার বই ইনশাল্লাহ আমরা শেষ করব, এবং খুব ভালো মতো শেষ করব। এই না যে তাড়াতাড়ি। একটু 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 তোমরা আনমিউট করো, নুসরাত জাহান, একটু, আর অর্পা, অর্পা একটু আনমিউট করো। হ্যাঁ, ওকে। আচ্ছা, শব্দ হচ্ছে কার, দেখো তো একটু। আপনি মাইক অফ করেন। হ্যাঁ, একটু অফ করে যখন কথা বলার দরকার হবে তখন একটু খালি বলবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, যে কথা আমি বলতে বলতে ছাড়লাম, আমরা অঙ্ক এই যে পুরাটা বই ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেষ করব, তারপরে অধিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা শেষ করব। এর মধ্যে দেখা যাবে যে হিসাব, এই যে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যেটা আছে, হিসাব বিজ্ঞান 3য় পত্র, এটি আমরা 2 থেকে 3 বার ইনশাল্লাহ রিভিশন করতে পারবো। আশা করি এই 2 থেকে 3 বার যদি রিভিশন করি আমরা, খুব ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো যদি আমরা প্র্যাকটিসের উপর থাকি। আচ্ছা, আমরা আজকে দেখব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক, সানশাইন লিমিটেড গিভস দ্য ফলোইং ইনফরমেশন। সানশাইন লিমিটেড তোমাকে নিম্নের তথ্যগুলি দিচ্ছে। এটা এসেছিল বিবিএস ডিগ্রি 2019 সালে এসেছিল এটি। তো এই অঙ্ক শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে, আমরা পণ্য যখন ক্রয় করব, শুধুমাত্র পণ্য, মার্চেন্ডাইজ যখন ক্রয় করব, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যখন কোনো পণ্য ক্রয় করব, সেখানেই শুধু ভ্যাটটা আলাদা করতে হবে। ভ্যাট, পারচেস ভ্যাট, তারপরে হবে অ্যাকাউন্টস পেয়েবল এরকম, বা ক্যাশ এরকম। আর সেলসের বেলায় আমরা কিভাবে করব? সেলসের বেলায় হয় অ্যাকাউন্ট রিসিভেবল, বেশিরভাগ ক্ষেত্রে বাকিতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হবে সেলস, তারপরে হবে ভ্যাট। এই যে জাবেদা এটা শুধুমাত্র পার্সেস এবং সেলসের বেলায় ভ্যাটটা আমরা আলাদা করবো। এই যে এখানে আমরা ভ্যাট লিখলাম, এখানে যে ভ্যাট লিখলাম, এখানে যে ভ্যাট লিখলাম, এটা আমরা শুধু পার্সেস এবং সেলসের বেলায় আসবে, হবে। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে হবে না। এটা আমরা মাথায় রাখবো। যে কোনো সম্পদ ক্রয় করলাম, ভ্যাট লিখবো, হবে না, ভুল হয়ে যাবে। ভ্যাট সম্পদের মধ্যে ইনক্লুড করতে হবে। কোনো খরচ করেছি, ভ্যাট লিখলাম, হবে না, সেটা ভুল হয়ে যাবে। ভ্যাট সহ আমাদের খরচটা ইনক্লুড করতে হবে। তাহলে ভ্যাটটা কখন দেখাবো? আমরা শুধুমাত্র পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের বেলায়। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা। এরপর আমরা অঙ্কটি দেখবো। অঙ্কে বলা আছে, আচ্ছা আমরা একটু মনোযোগের সঙ্গে দেখবো। দেখো, তাহলে 12 নম্বর বলা আছে, সানশাইন লিমিটেড গিভস দ্য ফলোইং ইনফরমেশন। সানশাইন লিমিটেড নিম্নের তথ্যাবলী দিচ্ছে। এখানে বলা হচ্ছে 1 নাম্বার, গুডস সোল্ড টু শফিক ফর টাকা 1 লক্ষ, অন হুইচ ভ্যাট ইজ চার্জ কত? 15%। শফিকের নিকট পণ্য আমরা কি করেছি? 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি, অন হুইচ, যার উপর ভ্যাট চার্জ করতে হবে 15%। এখন বলো তো যে এর উপর, এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত আছে না নাই? না, ভ্যাট নাই, এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত নেই। এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত নেই। ভ্যাট গুডস হোল্ডার বিক্রি করছে, তার নিকট হচ্ছে 1 লক্ষ টাকা যেটা আমরা বিক্রি করলাম, এখানে 15% ভ্যাট দেখানো হয়েছে। হচ্ছে না, মানে উল্টা করলে হবে, উল্টা মানে বুঝলে হবে না। তো এখানে বলছে যে
আমাদের গুডস সোল্ড টু শফিক, শফিকের কাছে পণ্য বিক্রি করছে ফর টাকা কত, 1 লক্ষ, 1 লক্ষ টাকার জন্য বা 1 লক্ষ টাকায় শফিকের কাছে পণ্য বিক্রি করছে, অন হুইচ যার উপর ভ্যাট ইজ চার্জ, ভ্যাট চার্জ হবে, ভ্যাট চার্জ হবে কত, 15%। তাহলে ভ্যাট চার্জ হয়েছে, হয়নি। এটা আমরা গতদিন আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উইথ আর হচ্ছে ইনক্লুড। জি স্যার। তোমরা তো জানো তো, তাই না? উইথ এবং ইনক্লুড কথা যদি অন্তর্ভুক্ত থাকে, এখানে হুইচ ভ্যাট ইজ ইনক্লুড কথা, এখানে চার্জের এখানে যদি উইথ থাকতো, উইথ এত বা হুইচের জায়গায় উইথ ভ্যাট এত যদি থাকতো, অথবা ইনক্লুড কথাটা লেখা থাকতো, অর্থাৎ ইনক্লুড অথবা হুইচ কথা লেখা থাকলে আমরা বুঝবো যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এই দুটো কথা আমরা মনে রাখবো, এই দুটো ওয়ার্ড আর মনে রাখবো আমরা। তাহলে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই। আচ্ছা, এখন বলতো আমরা এটা সম্পদ ক্রয় করলাম না মাল ক্রয় করলাম না কোনো খরচ করলাম না কি করলাম, এটা বলতো? পণ্য বিক্রি করছি। হ্যাঁ, পণ্য বিক্রি করছে। তাহলে আমার যে কথাটা আমি আগে অঙ্ক শুরু করার আগে যেটা বললাম, যে যদি আমরা পণ্য বিক্রি করি অথবা ক্রয় করি, গুডস পণ্য বিক্রি করি অথবা ক্রয় করি, তাহলে এখানে আমাদের ভ্যাট দেখাতে হবে, এখানে আমাদের ভ্যাট আলাদা করতে হবে। আচ্ছা, তারপরে আছে দেখো, আমি অঙ্কটা পড়ে মানাটা শেষ করে তারপরে অঙ্কটা আমরা শুরু করব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে অঙ্ক। আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হবে, বাট অঙ্কটা বুঝতে সহজ হবে। তারপরে আবার আছে দেখো 2 নম্বর, গুডস পারচেজ ফ্রম রহমান ফর টাকা কত, 60,000 উইথ ভ্যাট। খেয়াল করো, এখানেও আমাদের গুডস এর কথা বলা আছে, তার মানে পণ্য, তার মানে ভ্যাট দেখাতে হবে। এখন এখানে একটা কথা বলা আছে কি, উইথ এর কথা বলা আছে, এই যে উইথ। তাহলে রহমানের কাছে আমরা পণ্য বিক্রি করেছি, এটা নগদে হবে না বাকিতে হবে বলতো? বাকিতে হবে। কোন ব্যক্তি, হ্যাঁ 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 বলো। আমরা হচ্ছে ডাকিতে হচ্ছে পণ্য সেখানে ক্রয় করলাম না। না, ক্রয় করলাম কি জন্য বাকিতে হলে, এখানে তো নগদে নাই বাকিতে নাই। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, যেমন এখানে মিস্টার রহমানের নাম উল্লেখ আছে, তাই না? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেখানে নগদে বা বাকিতে যদি না বলা থাকে, তাহলে পণ্য ক্রয়ের সময় বা বিক্রয়ের সময় আমাদের বাকিতে হবে, বাকিতে ধরতে হবে, এটা মনে করতে হবে বাকিতে। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমাদের রহমানের নাম আছে, আমরা গুডস পারচেজ করছি, তাহলে রহমানের কাছে বাকিতে পারচেজ করছি কত, 60,000 টাকা, উইথ ভ্যাট কত, 15% ভ্যাট সহ। তাহলে এখানে উইথ ভ্যাট এর কথা বলা আছে, তার মানে কি ভ্যাট অন্তর্ভুক্ত আছে এর মধ্যে না নাই? আচ্ছা স্যার, ভ্যাট সহ এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি ভ্যাট সহ। ওকে, থ্যাংক ইউ। এটা আমি এটা আমরা ক্লিয়ার হতে হবে আমাদের, তা নাহলে কিন্তু আমরা এটা ভুল করব। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা ভুল করবো এটা। তাহলে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ফাইন। আর এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নাই, এই 1 লক্ষের উপর ভ্যাট অন্তর্ভুক্ত নাই। তোমরা তো এই দুটো বিষয় পরিষ্কার ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তবে 3 নম্বর আছে, এ ক্রেডিট নোট রিসিভ ফ্রম শফিক ফর টাকা কত, 20,000। শফিকের কাছে কি করেছিলাম আমরা, বিক্রি করেছিলাম, তাই না? এই যে 1 নম্বর দেখো, 1 নম্বর শফিকের কাছে কি করেছিলাম, বিক্রি করেছিলাম না? জি। এই যে শফিকের কাছে বিক্রি করছিলাম 1 নম্বর ট্রানজাকশনে। তাহলে শফিকের কাছে আমরা বিক্রি করেছিলাম 1 লক্ষ টাকা, শফিকের কাছ থেকে একটি নোট রিসিভ করছি, একটি ক্রেডিট নোট রিসিভ করছি। তাহলে শফিকের কাছে আমরা বিক্রি করেছিলাম, যখন বিক্রি করেছিলাম তখন কি জাবেদা কি হয়েছিল, জাবেদা হয়েছিল এইরকম, অ্যাকাউন্ট রিসিভেবল শফিক। আমি অঙ্কটা করে দেখাবো, এখন বুঝার ক্ষেত্রে বলছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর ভ্যাট ক্রেডিট, তাই না? ওকে, হ্যাঁ, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে ভ্যাট লিখলাম। তো এখানে এই যে দেখো, শফিকটা হচ্ছে আমাদের কাছে কি, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, তাই না? তাহলে এই শফিকের কাছ থেকে আমরা নোট পাইলাম মানে কি, মানে বিষয়টা একটু গল্পের মাধ্যমে শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা কারো কাছে পণ্য বিক্রি করেছি, কারো কাছে বলতে শফিকের কাছে পণ্য বিক্রি করছি। আমার পরে বুঝতে পেরেছি যে শফিকের কাছ থেকে একটু 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 ওয়েট করো, শফিকের কাছে যে পণ্যটা বিক্রি করেছি, তার কাছ থেকে পুরো টাকাটা বাকি রাখাটা আমাদের কাছে রিস্ক হয়ে যাবে, বা পুরো টাকাটাই তার কাছে রাখাটা রিস্ক হয়ে যাবে। এই জন্য শফিকের কাছে বলছি যে একটা ডিড লিখে দে। হ্যাঁ,
শফিক ভাই তোর কাছে বিক্রি করছে 1 লক্ষ টাকা, ঠিক আছে, তুই আমাদের একটা স্ট্যাম্পের উপর ডিট লিখে দে, একটা নোট লিখে দে, যেটাকে আমরা নোট বলি, হিসাব বিজ্ঞান ভাষায় যেটাকে নোট বলি, হ্যাঁ এটাকে নোট বলি। এই ডিটটা শফিকের কাছ থেকে নিয়েছি আমরা। তাহলে শফিক অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আগে কত, 1 লক্ষ, তাহলে 20,000 টাকা নোট নিয়ে তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল কি 1 লক্ষ টাকা থাকবে? কমে যাবে, তাই না? তখন হবে কি, এই নোট যেটা নিয়েছি এই নোটটা নেওয়ার ফলে এই অ্যাকাউন্ট রিসিভেবল জায়গায় হবে কি, এখন নোট রিসিভেবল, আর এটা কার কাছে পেলাম? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে, মানে শফিকের কাছ থেকে পেলাম, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে কত টাকা? 20,000 টাকা, 20,000 টাকা। এইরকম বিষয়টা এটা, মানে কারো কাছে বাকিতে বিক্রি করেছিলাম, তার কাছ থেকে কিছু অংশ আমরা নোট নিয়েছি। মানে নোট বলতে কি বোঝায়? লিখিত দলিল বোঝায়, লিখিত দলিল, স্ট্যাম্পের উপর। সহজ কথায় বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কোনো কিছু হলে স্ট্যাম্পের উপর সাইন ম্যান করে দিয়ে দেয়, তাই না? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় নোট পেয়েবল বা নোট রিসিভেবল। যদি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাই তাহলে নোট রিসিভেবল হবে, যদি পেয়েবলকে দেয় তাহলে নোট পেয়েবল হবে। তাহলে নোট শব্দটা কোনটা? আমরা সহজ ভাষায় আমরা মনে রাখার জন্য লিখিত একটা চুক্তি বা ডিটকে বোঝাবো। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শফিকের কাছ থেকে ক্রেডিট নোট পাচ্ছি 20,000 টাকা, তাহলে আমাদের যাবতীয় হবে এরকম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইউটিলিটি বিল। ইউটিলিটি শব্দের অর্থ কি জানো? উপযোগ খরচ। ইয়েস, ঠিক আছে। উপযোগ খরচটা কি সেটা জানো? হ্যাঁ, আচ্ছা, উপযোগ খরচটা হচ্ছে উপযোগ বলতে অর্থনীতির ভাষায়, তোমাদের অর্থনীতি পড়ছো, অর্থনীতি জানার কথা একটু, হ্যাঁ থ্যাংক ইউ, অর্থনীতি পড়ছো, অর্থনীতি জানার কথা। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ হচ্ছে মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। তো উপযোগ খরচ কোনগুলো? যে আমাদের দৈনন্দিন যে খরচগুলো মেটানোর যে দৈনন্দিন যে আমাদের চাহিদা মেটাতে যে খরচগুলো হয় সেটা হচ্ছে উপযোগ খরচ। এগুলোর মধ্যে আসে আমাদের কি, আমাদের ইলেকট্রিসিটি ব্যয় আসে, যদিও ইলেকট্রিসিটি আলাদাভাবে থাকে সেটা উপযোগের মধ্যে পড়ে। ইলেকট্রিসিটি আসে, পৌর কর আসে, তার মধ্যে ময়লা বিল আসে, তার মধ্যে পানি বিল আসে, এরকম, ঠিক আছে? এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কাছে ইউটিলিটি এক্সপেন্স। বুঝতে পেরেছো ইউটিলিটি কি জিনিস? ওকে, থ্যাংক ইউ। তাহলে ইউটিলিটি বিলটা পেইড করেছি আমরা। তাহলে এটা কি পেইড করেছি? ইউটিলিটি বিল পেইড করেছি কত টাকা? 11,500 টাকা। অর্থাৎ ধরো এটা মনে করো যে ইলেকট্রিসিটি বিল, কারেন্টের বিল আমরা পরিশোধ করতেছি কত? 11,500 টাকায়, উইথ ভ্যাট সহ। তাহলে এখানে কি আছে দেখো তো একটু খেয়াল করে, উইথ আছে, তাহলে ভ্যাট সাথে আছে না নাই? এই 11,500 মধ্যে ভ্যাট আছে না নাই? ওকে, ফাইন। তাহলে ভ্যাট আছে, বাট এটা কি আমরা পণ্য ক্রয় করছি? মানে এই গুডসটা কি আমরা ক্রয় করছি? খেয়াল করো, এখানে যেমন গুডস লেখা আছে, এখানে কি গুডস লেখা আছে? খরচ, তাই না? তাহলে এখানে খরচ লেখা আছে, তার মানে এখানে আমাদের ভ্যাট আলাদা করার প্রয়োজন নেই। আমি তোমাদের এটাই বোঝাতে চেয়েছি। এখানে ডাইরেক্ট লিখবো কি, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা? এই 11,500 টাকা, 11,500 টাকা। আমার কথা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। মানে এই জিনিসটা আমি বোঝাতে তোমাদের চেয়েছি যে যদি পণ্য ক্রয় করি তাহলে ভ্যাট আলাদা হবে, আর যদি পণ্য ছাড়া অন্য কোনো কিছু খরচ করি কিংবা সম্পদ ক্রয় করি তাহলে ভ্যাট আলাদা করার দরকার নেই। যে টাকা ভ্যাট অন্তর্ভুক্ত থাক, আর যদি অন্তর্ভুক্ত থাকে ভালো, না থাকলে ভ্যাট বের করে সেটা এর সাথে যোগ করতে হবে, সেটা পরবর্তীতে দেখবো আমরা। আচ্ছা, ওকে। তারপরে কি বলা আছে? ওয়েজেস পেইড। এখানে ভ্যাট কোনো কিছু নেই, এমনি স্বাভাবিক যাবে হবে। হ্যাঁ, যে ওয়েজেস পেইড মানে কি, ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? ক্যাশ ক্রেডিট স্বাভাবিক যাবে না। আচ্ছা, তারপরে আছে 4 নাম্বার, ফুড পারচেস ফর টাকা কত? 4,000 অন হুইচ ভ্যাট পেইড কত? 15%। তাহলে আমরা ফুড কি করছি? ফুড ক্রয় করেছি, তাই না? মানে খাদ্যদ্রব্য ক্রয় করেছি। হ্যাঁ, আমরা ধরো এরকম, তুমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে খাইতে গেছো, সেখানে কি আছে, তুমি খাইছো ধরো 1200 টাকা, সেখানে ওরা কিন্তু আবার কি করবে? ভ্যাট লিখে দিবে। তো এইরকম এখানে বলা আছে যে আমরা এই 1200 টাকা হচ্ছে ফুড পারচেস করছি, ও যার উপর ভ্যাট ধরতে হবে কত? 15%। ভ্যাট ধরতে হবে কত? 15%। তাহলে এর উপর 15% ভ্যাট ধরে আমাদের করতে হবে। তাহলে
এখানে আমার একটু মানে বোঝানোর জন্য এত চিল্লাচিল্লি করা আর কি, সেটা হচ্ছে খেয়াল করো এই ইউটিলিটি এক্সপেন্স এটাও কিন্তু এক্সপেন্স, ফুড পার্সেস এটা এক্সপেন্স, এটা পণ্য না, প্রোডাক্ট না, গুডস না, বুঝো। এটা হচ্ছে আমাদের কাছে ফুডস, মানে আমাদের এটা একটা এক্সপেন্স, ফুড এটা একটা এক্সপেন্স। আচ্ছা, তো আপ্যায়ন খরচ যেরকম আমরা বলি না, সে আপ্যায়ন খরচটা এটা। তো এখানে আমাদের 4,000 টাকা পণ্য ক্রয় করেছি আমরা, এখানে 15% ভ্যাট প্রদান করবো, তাহলে 4,000 উপর 4,000 উপর কত পার্সেন্ট? 15% করলে কত হচ্ছে? 4 পূর্ণ 60, 600 না, তাহলে যোগ করলে হচ্ছে 4,600। এই 4,600 টাকা এটা হলো, তাহলে এটা এখানে আমরা লিখবো কি? ফুড এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কত টাকা? এই যে 4,600। এখানে কিন্তু 4,000 লিখলে হবে না, কারণ এর উপর ভ্যাট ধরতে হবে বলা আছে। আর এখানে কি বলা আছে? ভ্যাট সহ, মানে ভ্যাট এর মধ্যে যোগ করাই আছে। তোমরা কি তফাৎটা বুঝতে পেরেছো এই দুটার মধ্যে? জি স্যার। ওকে, তারপরেও আমি এর ভিডিও রেকর্ডিং ক্লাস থাকবে, তারপর যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই গ্রুপে জানাবে। এটা আমরা অঙ্ক পড়তেছি, এরপর আমরা জাবেদা করবো, এই অঙ্কেরই জাবেদা করবো, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে আছে ভ্যাট পে টু গভ ফর টাকা কত? অর্থাৎ গভর্নমেন্ট কাছে, সরকারের কাছে টাকা ভ্যাট পেড করেছি আমরা কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা সরকারের কাছে ভ্যাট প্রদান করেছে। এটা তো ভ্যাট প্রদান করলে কি হবে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা আর ভ্যাট প্রদান করা একই জাবেদা, আমরা গতদিন দেখেছি। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? তারপর হচ্ছে গুডস রিটার্ন টু সাপ্লায়ার। সাপ্লায়ারের কাছে পণ্য কি করেছি আমরা? সাপ্লায়ারের কাছে পণ্য ফেরত দিয়েছি 10,000 টাকা। তাহলে এই যে গুডস রিটার্ন টু সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করেছিলাম, এই রহমানের কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম, তাকে আমরা কি দিলাম? ফেরত দিলাম। এটা মানেটা আমাদের বুঝতে কিন্তু একটু সমস্যা হয়, একটু মিট করো, একটু মিট করো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো গুডস রিটার্ন টু সাপ্লায়ার একটু খেয়াল করো। এখন তোমার মনে হতে পারে গুডস রিটার্ন টু সাপ্লায়ার মানে এই বিষয়টা কি? এটা পার্সেস রিটার্ন কেমনে হলো স্যার? এটা কেমনে বুঝলো? সাপ্লায়ার মানে কি বুঝি? যোগানদারি, যে দেয়। তাহলে গুডস রিটার্ন দিচ্ছি সাপ্লায়ারের কাছে, মানে যার কাছ থেকে ক্রয় করেছিলাম তাকে আমরা দিচ্ছি, অর্থাৎ আমরা এই ব্যক্তির কাছে পণ্যটা ক্রয় করে দিচ্ছি, আমরা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এই হচ্ছে আমাদের কাছে সাপ্লায়ার, এর কাছ থেকে পণ্য নিয়েছিলাম, সেই পণ্যটা ফেরত দিলাম, এই সাপ্লায়ারকে ফেরত দিলাম। অর্থাৎ তার মানে কি? যার কাছ থেকে ক্রয় করেছিলাম তাকে ফেরত দিলাম। তাহলে ক্রয় করেছি কাকে? এই যে শফিকের কাছ থেকে, সরি রমনের কাছ থেকে ক্রয় করেছিলাম, একে আমরা কি করলাম? ফেরত দিচ্ছি। তাহলে ফেরত দিলে কি হবে? এর উল্টা এন্ট্রি, এখানে যে এন্ট্রিটা দিয়েছিলাম এর উল্টা এন্ট্রি হবে, ক্রয়ের উল্টা এন্ট্রি। ওকে, এটা আমরা যাওয়া দেখব। তারপর হচ্ছে গুডস সোল্ড ফর ক্যাশ। আবার পণ্য বিক্রি করেছি, এখানে পণ্য বিক্রি করেছি, একটা পণ্য বিক্রি করেছিলাম কিসে? নগদে। 1 নম্বর পণ্য বিক্রি করেছিলাম নগদে। আর এখানে বলা আছে গুডস সোল্ড ফর ক্যাশ টাকা কত? এত, উইথ ভ্যাট। উইথ ভ্যাট মানে কি? ভ্যাট সহ। তাহলে 1,40,000 মধ্যে ভ্যাট আছে না নেই? আছে। ফাইন, থ্যাংক ইউ, তোমরা ভালো বোঝো। এখন আমরা একটু জাবেদার ঘর করব, তোমরা আমাকে হেল্প করবে। এখানে হচ্ছে এটা 12 নাম্বার। এখানে অঙ্ক করতে বলছে কি দেখো, সরি অঙ্ক করতে বলছে, এটাই ছাড়া পড়লো। অঙ্ক করতে বলছে গিভ দা জার্নাল এন্ট্রি অ্যাবভ ট্রানজাকশন, উপরের ট্রানজাকশন গুলির জার্নাল এন্ট্রি দেখাও। বি নাম্বার বলছে প্রিপেয়ার এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, প্রস্তুত করো। ঠিক আছে, মানে একটা খতিয়ান, কারেন্ট অ্যাকাউন্ট বলতে কি? এটা কি বোঝায়? খতিয়ান করতে হবে। ঠিক আছে, যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করো, বা অন্য কোনো খতিয়ান, মানে পার্সেস অ্যাকাউন্ট বা সেলস অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এই ধরনের কথা, অ্যাকাউন্টের কথা বলা থাকে, আমাদের খতিয়ান করতে হবে। আর জার্নাল তো আমরা জানি। তো আমরা রিকোয়ার্ড এ দেখবো, 12 রিকোয়ার্ড এ। এখানে কোম্পানির নাম হচ্ছে কি? সানশাইন। এটা কিন্তু আমাদের আরেকটা বিষয়, যে আমরা কিন্তু এই কোম্পানির নাম ধাম লিখি না, এটা কিন্তু আমাদের একটা মারাত্মক ধরনের ভুলই বলবো, এটা অবশ্যই লিখবো আমরা। সানশাইন লিমিটেড আছে, সানশাইন লিমিটেড,
এখানে লিখবো জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিস। ওকে, তারপরে আমরা জাবেদা ঘর দেওয়া যথারীতি একটু ছোট করে নেই, অনেক বড় ধরনের, আরো একটু ছোট করে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমাদের হবে কি ডেট, ডেট পার্টিকুলার্স রেফারেন্স ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, ওকে, আমরা তাহলে এখানে দিব, দেখো এখানে আমাদের ডেটের এখানে কোনো কিছু দেওয়া নেই, হ্যাঁ, এখানে ডেটের এখানে কোনো কিছু দেওয়া নেই, শুধু আমাদের সিরিয়ালি দেওয়া আছে, মানে কোন তারিখটা দেওয়া নেই, 1 2 3 4 5 6 এইভাবে 9টা দেওয়া আছে, তাই না? তো আমরা 1 নাম্বার দেব। এখন অনেকে এটা মতভেদ আছে, এখানে 1 নাম্বার দেয়, 1 নাম্বার এখানে দিয়ে করে, আবার অনেকে এখানে 1 নাম্বার দেয়, ঠিক আছে? তো তোমরা দুই জায়গায় দেওয়া যায়, তবে আমার কথা হচ্ছে ডেটের ঘরে না দিয়ে পার্টিকুলার ঘরে দেওয়াটা উচিত, যেহেতু পার্টিকুলার মানে বিবরণ, এখানে সম্পূর্ণ কিছু আমাদের দেওয়া উচিত, এখানে দেওয়াটা শ্রেয় মানে আমার মতে। তবে তোমরা এখানেও দিতে পারো, সমস্যা নেই, 1 2 3 4 এভাবে এখানে দিতে পারো। তো আমরা লিখবো কি 1 নাম্বার, 1 নাম্বার এখানে কি বলা আছে? Goods sold to Shobhik for Tata 1 লক্ষ on which VAT is charged 50%. হ্যাঁ, মানে ভ্যাট যার উপর চার্জ করতে হবে, তাই না? আগে আমরা জার্নালটা লিখে ফেলাই, টাকার পরিমাণটা আমরা আগে পড়ে আসতেছি, মানে যদি পণ্য ক্রয় করে ভ্যাটের কথা থাকে, তাহলে জার্নাল পণ্য বিক্রয় করেছি ভ্যাটের কথা থাকে, তাহলে আমরা বিক্রয় ওই চাবাদাটা করে ফেলাবো। আগে কিভাবে করবো? এরকম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কাঙ্ক্ষিত হয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল শফিক ডেবিট, তারপরে কি হবে? সেলস ক্রেডিট, সেলস এর বেলায় ভ্যাট, সেলস যেদিকে যাবে ভ্যাট সেদিকে যাবে, যদি সেলস ক্রেডিট হয় ভ্যাটও ক্রেডিট, পার্সেস বেলা পার্সেস ডেবিট ভ্যাটও ডেবিট, এরকম। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ওকে। এখন পার্সেস এবং সেলস হলে কোনো কথা নাই, সেলস হলে এই জাবেদা হবে যদি ভ্যাট থাকে, আগে এই জাবেদা আমাদের হবেই যদি ভ্যাট থাকে। এখন টাকার পরিমাণ পরে উইথ ইনক্লুড এরা থাকলে আমাদের টাকার পরিমাণ একটু চেঞ্জ হবে, যদি উইথ ইনক্লুড থাকে তাহলে আমাদের একরকম হবে, যদি সাবজেক্ট টু বা ধরতে হবে এরকম যদি বলা থাকে টাকার পরিমাণ একরকম হবে, কিন্তু আমাদের এটা ফিক্সড, আমাদের জাবেদা এটা কিন্তু ফিক্সড, বুঝতে পেরেছ? যদি আমাদের ভ্যাটের কথা বলা থাকে, সেলস কথা বলা থাকে, তাহলে এই জাবেদাই দিব আমরা, ওকে। তাহলে আমরা এখানে লিখবো, এর মধ্যে কি ভ্যাট অন্তর্ভুক্ত নেই, তাই না? 1 লক্ষের উপর ভ্যাট অন্তর্ভুক্ত নেই, তার মানে কি এটা শুধু সেলস, তাই তো? হ্যাঁ, তাহলে যদি সেলস হয় তাহলে সেলস বরাবর আগে 1 লক্ষ লিখলাম, খুব ঝামেলা করছে রে। আচ্ছা, 1 লক্ষ আমরা লিখলাম, ওকে। আর তাহলে ভ্যাট কি হবে? ভ্যাট হবে 1 লক্ষর উপর কত পার্সেন্ট? 15%, না? তাহলে কত হবে? 15,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে? সেলস অ্যাকাউন্ট রিসিভেবল মানে তার কাছে বাকিতে পণ্য বিক্রি করছে, তার কাছে আদায় করবো, বিক্রয়ের আদায় করবো হচ্ছে কত? 1 লক্ষ 15,000। হ্যাঁ, আর ভ্যাটের আদায় করবো 15,000, তার মোট হচ্ছে কত? 1 লক্ষ 15,000।
তো এখানে আমরা যোগ করে দেখাতে পারি, না তুমি যদি বুঝতে পারো তো ফাইন, না বুঝতে পারলে সমস্যা নেই, এখানে আমরা যোগ করতে পারি, যোগ করে দেখাতে পারি। ওকে, আমরা এটা ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যার প্রশ্নটা হচ্ছে এখানে কালকে আমি দেখিয়েছিলাম, তারপর আজকে আরেকবার বলি, সেটা হচ্ছে হ্যাঁ, টু রেকর্ড গুডস সোল্ড অন অ্যাকাউন্ট লিখে, গুডস সোল্ড অন অ্যাকাউন্ট লিখে এই যে অন হুইচ ভ্যাট চার্জ এত পার্সেন্ট এর কথা তুমি লিখলে, বা অন হুইচ ভ্যাট এত পার্সেন্ট, অন হুইচ ভ্যাট এই পর্যন্ত তুমি লিখতে পারো। ভ্যাটের কথাটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, ভ্যাটের কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা উল্লেখ করবো যে টু রেকর্ড গুডস সোল্ড, টু সবমিট কথা তুমি লেখো না লেখো, তাহলে এখানে টু রেকর্ড গুডস সোল্ড অন অ্যাকাউন্ট লিখে অন হুইচ ভ্যাট চার্জ এত পার্সেন্ট, বা শুধু ভ্যাট যদি লেখো উইথ ভ্যাট বা সাবজেক্ট টু ভ্যাট, এরকম কথা তুমি লিখতে পারো। আচ্ছা, তো আমি স্যার হচ্ছে ওই যে রেকর্ডের ওটা না লিখলে কি অসুবিধা আছে স্যার? ব্যাখ্যা না লিখলে? হ্যাঁ, অসুবিধা আছে, ওটা লিখতে হবে, ওটা অবশ্যই লিখতে হবে আমাদের। এটা আমরা করলাম, 1 নাম্বার করলাম। এখন হচ্ছে 2 নাম্বার এখানে আছে গুডস পারচেজ ফ্রম কি রহমানের কাছ থেকে আমরা কি করছি? পারচেজ করছি। এটা কি আছে? উইথ ভ্যাট সহ। তাহলে ভ্যাট সহ আমরা ক্রয় করেছি, তাহলে ভ্যাট সহ যদি ক্রয় করে থাকি, তাহলে পারচেজ করলে আমরা কি লিখবো? বাকিতে যেতে হয়েছে সেটা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল, সরি পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল কি? রহমান না? আচ্ছা, তাহলে এর মধ্যে কি ভ্যাট অন্তর্ভুক্ত আছে না নাই? 60 মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে অন্তর্ভুক্ত আছে, তার মানে কি অ্যাকাউন্ট রিসিভ পেয়েবল হচ্ছে 60,000 টাকা। আর ভ্যাট যেহেতু অন্তর্ভুক্ত আছে, তার মানে কি এটা পুরোটা পারচেজ না। তাহলে এর মধ্যে থেকে ভ্যাট আছে, মানে এই 60,000-এর মধ্যে ভ্যাট আছে যোগ পারচেজ, এই দুটো মিলে হচ্ছে 60,000, তাই না? তাহলে আমরা বের করে নিয়ে আসবো এখন আমরা ভ্যাট কত আর কত, এটা আমরা একটু দেখি। তাহলে ভ্যাট হচ্ছে 15%। আমরা দুই ভাবে করতে পারি। হ্যাঁ, যে এই 60,000-কে আমরা এটা 115,000 যদি উইথ থাকে 115 দ্বারা বাদ 15 দ্বারা গুণ, এটা করব। করলে কত আসছে দেখো তো একটু ক্যালকুলেটরে? 7,826। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট আমরা বের করলাম। তাহলে মোট বিক্রি করেছিলাম ভ্যাট সহ হচ্ছে 60,000, এখান থেকে 7,826 টাকা ভ্যাট বাদ দিলাম। তাহলে অরিজিনাল ক্রয় করছে কত? 52,174। এটা হচ্ছে আমাদের কাছে ক্রয়, নিট ক্রয়। আচ্ছা, তাহলে এখানে ব্যাখ্যা কি লিখবো? টু রেকর্ড গুডস পারচেজ ফ্রম রহমান, তুমি যদি লেখো কোনো সমস্যা নেই, ফ্রম রহমান উইথ ভ্যাট। আর তুমি যদি মনে রাখো আরো যদি লিখতে পারো টু রেকর্ড গুডস পারচেজ অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, কোনো সমস্যা নেই, লিখতে পারো। ঠিক আছে? ব্যাখ্যা নিয়ে চিন্তিত, এর জন্য যে আমি ব্যাখ্যা ছাড়ে আসবো এরকম কাজ করা যাবে না, এরকম কাজ করাই যাবে না। ব্যাখ্যা এইভাবেই লিখবো, আমরা ব্যাখ্যা এইভাবেই লিখবো। আচ্ছা, আমরা যারা ব্যাখ্যা লিখতে পারি, যারা, তাদের কাছে সমস্যা নেই, লিখতে এটা ঘুরে পেঁচে লিখতে পারে। বাট যারা লিখতে একটু সমস্যা হয়, যারা আমার লিখতে সমস্যা হচ্ছে বা আমি কম বুঝতেছি, তাহলে কোনো সমস্যা নেই, সামনে একটা টু রেকর্ড মারে দিবা, এর সামনে টু রেকর্ড মারে দেবে, তাহলে গুডস পারচেজ ফ্রম রহমান উইথ ভ্যাট, এই টাকার পরিমাণটা বাদে ফর টাকা এই জিনিসগুলো বাদ দিবা, ফর টাকা এই জিনিসগুলো বাদ দিতে হবে শুধু। আচ্ছা, এই হচ্ছে ব্যাখ্যার লেখার নিয়ম। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব। আচ্ছা, তারপরে বলি, আমার লাইন যদি এটা কেটে যায়, তোমরা সঙ্গে সঙ্গে একটু জয়েন করবে। হ্যাঁ, তোমার সঙ্গে সঙ্গে একটু জয়েন করবে।
আচ্ছা, তারপরে দেখো বলা হচ্ছে 3 নাম্বার। ও তাহলে এখানে টাকা পর্যন্ত লিখলাম না, ওকে। তারপরে আছে 3 নাম্বার। 3 নাম্বার আছে ক্রেডিট নোট রিসিভ। ক্রেডিট নোট রিসিভ শফিককে, এই যে শফিক কাছে কি করছিলাম, শফিকের কাছে আমরা বিক্রি করছিলাম, গুডস সোল্ড করছিলাম। তাহলে শফিকের কাছ থেকে আমরা পেয়েছি ক্রেডিট একটু নোট রিসিভ করছি আমরা। তাহলে এখানে আমরা 1 2 3 নাম্বার হবে নোট রিসিভেবল ডেবিট। এই যে শফিক অ্যাকাউন্টস, এখানে যদি একটা হাইলাইট করি, এই শফিকের কাছ থেকে আমরা নোট রিসিভেবল পাইছি। তাহলে ওই শফিক এখন কি হবে, আমাদের কাছে ডেবিট ছিল, এখন ক্রেডিট হবে, ডেবিট হবে ক্রেডিট হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আমি মামুন ভাইয়ের ভাইরা বলছিলাম। জি 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 ভাই, ভালো আছেন না? আছি আছি স্যার, আপনি তো আসবেন বলছেন, আসছেন না আমাদের। হ্যাঁ যাবো, আমি দেখি এর মধ্যে যাবো ইনশাল্লাহ। আর কপিল ভাই হচ্ছে আপনি হচ্ছে কিছু বলার জন্য ফোন দিচ্ছেন, তো আমি একটা অনলাইন ক্লাসে আছি, আমি ক্লাস শেষে আপনাকে ফোন ব্যাক করছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ক্লাস শেষে ফোন ব্যাক করছি, ওকে। আচ্ছা, হ্যালো জাঙ্গির ভাই। হ্যাঁ, কালকে হিসাব বিজ্ঞানে তো একটা অধ্যায় এই 2টা 2.5টা ক্লাসের মতো লাগতেছে আর কি, বুঝছেন? আরো তো মনে করছে 4টা 5টা অধ্যায় আছে, দ্রুত শেষ করে দিবে, এই তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সরি, আমার কল আসছিল একটু। আচ্ছা দেখো, তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাচ্ছি নোট রিসিভেবল। তাহলে এখানে আমরা লিখবো এই জাবেদাটা নোট রিসিভেবল। আমি যদি এটা হাইলাইট কালার, অন্য কালার দেই, এখানে আসবে নোট রিসিভেবল, নোট রিসিভেবল ডেবিট। আর অ্যাকাউন্ট কাছে পেলাম, ওর কাছে পাইলাম অ্যাকাউন্টস রিসিভেবল কি শফিক ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা পাইলাম। এখন এটা তোমাদের কার বুঝতে সমস্যা হলো, আমাকে একটু প্লিজ কাইন্ড বলবে, তোমাদের বুঝতে কার সমস্যা হলো এখানে? এই যে আমরা এই শফিকের কাছ থেকে নোট পেয়েছি, তাহলে এই নোট পাইলে এই নোট রিসিভেবল এখন ডেবিট, মানে ওই অ্যাকাউন্ট রিসিভেবল এখন কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে কি পাইছে, আমরা নোট পাইছি, এখন নোটটা আমাদের কাছে থেকে যাবে। এই নোটটা এখন আমাদের সম্পদ হিসেবে কাজ করবে। তাহলে এটা যদি পেয়ে থাকি, তাহলে আমরা কি করবো, এই অ্যাকাউন্ট রিসিভেবলকে এখন ক্রেডিট করবো, আর অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে কি পেয়েছি, নোট রিসিভেবল পাইছি, নোট রিসিভেবল ডেবিট করবো। আচ্ছা, এটা ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে নোট রিসিভেবল পেলাম, শেষ। তাহলে এটা কি হবে, নোট রিসিভেবল রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। এত কিছু আমরা ইয়ে করতে যাবো না, এখানে আমরা ব্যাখ্যাটা এরকম ভাবে লিখবো। ব্যাখ্যা হচ্ছে এরকম ভাবে লিখবো, দেখো নোট রিসিভেবল, কি করলাম, নোট রিসিভেবল না, তাহলে এখানে লিখবো নোট রিসিভেবল বা নোটস রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমি সংক্ষেপে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল, এইরকম। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল না দিয়ে যদি শফিক দেই, ফ্রম শফিক, হ্যাঁ দাও, সমস্যা নাই, দাও। এখানে তুমি যদি মনে করো এটা তুলে দেবো, এটাও দাও, কোনো সমস্যা নেই। এটা মনে করো যে আমি ওটা দেবো না, স্যার যেটা দিয়েছে ওটা দেবো না, একটু কষ্ট লাগতেছে, তাহলে এটা লিখবো টু রেকর্ড এ ক্রেডিট রিসিভড ফ্রম শফিক। বুঝতে পারছো? সামনে শুধু টু রেকর্ড হবে, সামনে শুধু টু রেকর্ড দিয়ে দিবা, তাহলে শেষ। আচ্ছা, তাহলে আমরা এরপর দেখবো দেখো ইউটিলিটি বিলের কথা বলা আছে, উইথ ভ্যাট সহ ইউটিলিটি বিল আমরা পরিশোধ করেছি। তাহলে এর জন্য সহজ জাবেদা, এখানে লিখবো 4 নাম্বার ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট।
কত টাকা ক্যাশ? স্যার বাসের সময় শেষ। সময় শেষ না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তোমরা তাহলে এই জয়েন করো 11,500। আচ্ছা দাঁড়া, কেটে যাবে তাহলে 11,500। এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো এই যেটাই টু রেকর্ড, সামনে এই সেন্টেন্সের সামনে লিখবো টু রেকর্ড ইউটিলিটি বিল পেইড। শেষ। ইউটিলিটি বিল পেইড, টু রেকর্ড ইউটিলিটি বিল পেইড। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা লিখবো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা লিখবো টু রেকর্ড ইউটিলিটি এক্সপেন্স পেইড। বা আমাদের কাছে যদি এটা সমস্যা হয়, সমস্যা মনে করি, তাহলে এখানে লিখবো সামনে এই যে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, জাস্ট সামনে আমরা টু রেকর্ড লিখবো, আর সামনে লিখবো টু রেকর্ড ইউটিলিটি এক্সপেন্স বা ইউটিলিটি বিল পেইড। শেষ। আচ্ছা, তারপরে আছে 5 নাম্বার। 5 নাম্বার এখানে বলা আছে ওয়েজেস পেইড এত। তাহলে এটা মানে যে চাওয়াটা হবে সেটা এখানে লিখবো ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। তো ক্যাশ ক্রেডিট, ও সরি, ক্যাশ ক্রেডিট, নগদ ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো 5 নাম্বার। 5 নাম্বার ওয়েজেস এক্সপেন্স ডেবিট, নগদে প্রদান করেছি, ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা। এরকম হচ্ছে কেন? টাকা। তাহলে এখানে আমরা ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যা এর সামনে চাষ টু রেকর্ড, এর সামনে কি বসে দিব? টু রেকর্ড। ঠিক আছে? তাহলে টু রেকর্ড ওয়েজেস পেইড, এই ফর টাকা এই অংশটুকু কাটা দেবো। সবগুলো অঙ্কে ফর টাকা, টাকার যে ইয়াটা সে অংশটা আমরা কেটে দিব। আচ্ছা, তারপরে আছে আমাদের দেখো ফুড পারচেস ফর টাকা এত অন হুইচ ভ্যাট পেড কত? 15%। ফুড ক্রয় করেছে 4,000 টাকা, যার উপর আমাদের ভ্যাট প্রদান করতে হবে কত? 15%। তাহলে এখানে আমরা লিখবো ফুড এক্সপেন্স ডেবিট। এটা আমরা ব্যাখ্যা তো বললাম। 6 নাম্বার আমরা কি লিখবো? এখানে লিখবো ফুড এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখানে আমরা ভ্যাট লিখলাম না কেন বলো তো? এখানে ভ্যাটের কথা বলা আছে, কেন লিখলাম না? কারণ ব্যাট সহকারে এটা আছে। কারণ স্যার হচ্ছে ভ্যাট লিখি নাই, কারণ ফুড হচ্ছে একটা পণ্য। পণ্য ক্রয় বিক্রয় সময় শুধু হবে ব্যাট। হ্যাঁ, শুধু যদি আমরা পণ্য ক্রয় করি, গুডস ক্রয় বিক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যাট দেখাতে হবে, উল্লেখ করতে হবে। আর এই ফুডস এটা তো পণ্য না, এটা একটা এক্সপেন্স, তাই না? খরচ করলে আমাদের ভ্যাট দেখাইতে হয় না, ভ্যাটের টাকা আমাদের যোগ করতে হয়। তাহলে কত?
ক্রয় করেছি 4000 টাকা, তাহলে 4000 টাকার ক্রয় করেছি আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে 4000 টাকা খাইছি, প্লাস ওর উপর ভ্যাট দিতে হবে। কত ভ্যাট দিতে হবে? 4000 এর 15% গুণন 15%, তাহলে সমান সমান কত? 4000 যোগ 600 সমান সমান 4600। এটা তো বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, এটা ব্যাখ্যা কি লিখবো? এটা ব্যাখ্যা লিখবো, food purchase. এটার ব্যাখ্যা হচ্ছে টু রেকর্ড। ফুড পারচেজ অন হুইচ ব্যাট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। টু রেকর্ড সামনে লিখবো ফুড পারচেস অন হুইচ ভ্যাট পেড 15%, বা অন হুইচ ভ্যাট পেইড, পেইড পর্যন্ত লিখতে হবে আর কি, তাহলে মিল হবে। তার না অন হুইচ ভ্যাট লেখা যাবে না, অন হুইচ ভ্যাট পেইড। আচ্ছা, তো এইভাবে আমরা ব্যাখ্যাগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে? ব্যাখ্যা যদি আমরা কিন্তু বিশেষ করে বিবিএস এর স্টুডেন্টরা ব্যাখ্যা কিন্তু ছেড়ে আসি আমরা, ধর ব্যাখ্যা লিখবো না, আবার এক টানে দিয়ে পারচেসের পি শুধু লিখে দেয়, হয়ে যায় নাকি পারচেস। তো এখানে মানে এরকম শর্টকাট বা কবিরাজি করলে হবে না, ফু দিয়ে ছাড়া দিলে অঙ্ক হবে না। হ্যাঁ, আমাদের পুরো পারচেসে লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এআর লিখি, তো এইরকম ভাষা ব্যবহার করা যাবে না। আমরা, তুমি হয়তো মনে করতে পারো যে স্যার আমি এআর লিখে তো পাস করেছি, সমস্যা হয়নি। সে স্যার তোমাকে দিয়েছে, সব স্যার এআর লিখলে পাস করে দিবে না, তোমাকে কেটে দিবে। এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কথা লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো লিখলাম ওটা। তারপরে আমাদের তাহলে ব্যাখ্যাটা আমরা তো লেখা শিখলাম। তারপরে বলা আছে 7 নাম্বার, ভ্যাট পেইড টু গভর্নমেন্ট কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা একটু মিউট করো। ভ্যাট পেইড টু গভর্নমেন্ট স্যালারি কত? 20,000 টাকা। 20,000 টাকা আমরা ভ্যাট প্রদান করেছি, তাহলে ভ্যাট প্রদান করা এবং ভ্যাট চলতি অ্যাকাউন্ট খোলা, এটা আমাদের মনে রাখতে হবে। ভ্যাট প্রদান করা এবং ভ্যাট চলতি অ্যাকাউন্ট খোলা কিন্তু আমাদের জন্য হচ্ছে একই কাজ, একই জাবেদা এন্ট্রি। হ্যাঁ, একই জাবেদা এন্ট্রি। আমরা ভ্যাট প্রদান করা এবং ভ্যাট খোলা উভয়ের জন্য আমাদের একই জাবেদা এন্ট্রি। তাহলে এখানে আমরা দেখো, খেয়াল করো, ভ্যাট কি করেছি? সরকারি কোষাগারে জমা দিয়েছি। তাহলে জমা দিলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত টাকা জমা দিলাম? 20,000 টাকা জমা দিলাম, তাহলে 20,000 টাকা। তাহলে তোমরা কি বলো তো এর ব্যাখ্যাটা লেখার কৌশলটা কি? টু রেকর্ড, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো পারো, একটু চেষ্টা করবে এরকম ভাবে, ভালো পারবে ইনশাল্লাহ। তাহলে টু রেকর্ড ভ্যাট পেইড টু গভ, শেষ, বা গভর্নমেন্ট। আচ্ছা, তারপরে আছে 8 নম্বরে গুডস রিটার্ন ফ্রম সাপ্লায়ার, গুডস রিটার্ন টু সাপ্লায়ার। সাপ্লায়ারকে গুডস কি করেছি? আমরা ফেরত দিয়েছি। তাহলে ফেরত দিয়েছি, তার মানে কি ফেরত? ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? বলো তো। ক্রয় ফেরত। হ্যাঁ, কারণ বিক্রয় ফেরত তো আমরা দেই না, বিক্রয় ফেরত আমরা পাই, আর ক্রয় ফেরতটা আমরা দিই। তাহলে এখানে আমরা 8 নাম্বার দিব। তো 8 নাম্বারে এখানে আমরা বিক্রয় ফেরত যেহেতু হয়েছে ক্রয় ফেরত যেহেতু হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে এই যে ক্রয় যেটা করেছিলাম মনে আছে, ক্রয় কার কাছ থেকে করেছিলাম? এই যে এন্ট্রিটা ক্রয় করেছিলাম, তাই না? পারচেস, ভ্যাট, কারেন্ট অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক, এটা জাস্ট উল্টে দিব। ক্রয় ফেরত মানে কি? ক্রয়ের উল্টা, তাই না? তাহলে এটা জাস্ট উল্টে দিব। কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হবে ক্রেডিট, আর পারচেস শুধু আছে, এখানে লিখবো পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, পারচেস রিটার্ন কথাটা উল্লেখ করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখবো অ্যাকাউন্টস পেয়েবল নাম কি ছিল? রহমান।
আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল রহমান হচ্ছে কি ডেবিট, তারপরে কি লিখবো পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস ক্রেডিট, আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে কত টাকা আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে ফেরত দিয়েছি? 10,000 টাকা ফেরত দিয়েছি, 10,000। তাহলে এর মধ্যে ভ্যাটও আছে, এর মধ্যে ভ্যাটও আছে, কি আছে? ক্রয় আছে। তাহলে ভ্যাটের পরিমাণ কত হবে? 10,000 ভাগ 115 গুণন 15, যেহেতু ভ্যাট সহ আমরা প্রদান করেছি। একটু ইয়ে করো, একটু মিউট করো, শুনতে সমস্যা হচ্ছে। তাহলে এটা করলে কত হয় দেখো তো, 115 দ্বারা ভাগ 1304। ওকে, তাহলে এটা মাইনাস করলে কত হবে? 10,000 মাইনাস 1304, 8,696। এটি হচ্ছে আমাদের কাছে ক্রয় ফেরতের জাবেদা, আমরা এইভাবে দিব। ঠিক আছে, তো এখানে ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যা টু রেকর্ড, হ্যাঁ, এর সামনে জাস্ট টু রেকর্ড, এটুকুতে টু রেকর্ড গুডস রিটার্ন টু সাপ্লায়ার উইথ ভ্যাট, তাই না? উইথ ভ্যাট এই কথাটা উল্লেখ করতে হবে, ভ্যাটের ভ্যাটের কথাটা উল্লেখ করতে হবে আমাদের। আচ্ছা, তারপরে কি আছে? গুডস সোল্ড ফর ক্যাশ, টাকা এত উইথ ভ্যাট এত, তার মানে এতটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো, যেহেতু পণ্য কি করেছে, পণ্য আমরা বিক্রি করেছি, নগদে বিক্রি করেছি, তাই না? যে এখানে নগদে বিক্রির কথা বলা আছে, ক্যাশে, নগদে। তাহলে নগদে বিক্রি করার কথা বলা থাকলে এখানে আমাদের আচ্ছা 9 নাম্বার আমরা নগদে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা কেমন চালু করলাম, তাছাড়া রেকর্ডিং হচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, তারপরে আমরা লিখবো কি সেলস ক্রেডিট, আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ চেঞ্জ করছি কত? ভ্যাট সহ 1,40,000। এটা কি ভ্যাট সহ, তাই না? উইথ ভ্যাট 1,40,000। তাহলে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে 1,40,000। তাহলে এর মধ্যে কি আছে? ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে ভ্যাটটা কত হবে? 1,40,000 ভাগ 115 গুণন 15। আচ্ছা, তাহলে কি হবে? 18,261। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দুপুরবেলা কথা বলছিলাম আপনার সাথে যে আমার ট্রেজারি ম্যানেজমেন্টের এটা লাগবে। হ্যাঁ, জি জি, আমি আপনাকে 500 টাকা আমি এখন ইয়ে দিয়েছি, এটা কি এখন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া তোমার দিকে আপনাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। ওকে হোয়াটসঅ্যাপে ইমেল আমি দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপে বড় পরিমাণে টাকা ওটা না হলে আপনি ইমেলও দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা, আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি অ্যাড করে। আচ্ছা ঠিক আছে। এটাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার না? হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা বিকাশ নাম্বার, এখানে দেন আপনি ফি দিয়ে। আচ্ছা, এটা জামাটা না? আচ্ছা ঠিক আছে। তো এখানে সরি, আমার একটু ফোন আসে, কিছু তোমার বিরক্ত হবে না। তো আমরা 1,40,000 টাকা বিক্রি করেছিলাম, 1,40,000 মধ্যে ভ্যাটটা হচ্ছে 18,261। তাহলে 18,261 যদি বাদ দিই তাহলে কত হবে? 1,21,739। 1,21,739। ওকে ফাইন। তাহলে ব্যাখ্যাটা আমরা কি লিখবো? ব্যাখ্যা লিখবো টু রেকর্ড গুডস সোল্ড ফর ক্যাশ উইথ ভ্যাট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটা তো আমাদের জার্নাল, এটা আমরা করলাম এতক্ষণ, 9টা জার্নাল এন্ট্রিজ আমাদের এখানে আছে।
এর প্রেক্ষিতে আবার আমাদের করতে বলছে 2 নম্বরে, বলছে প্রিপেয়ার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করো। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করব আমরা কিভাবে তৈরি করব? দেখো, রিকোয়ার্ড বি, এখানে লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমরা চলমান জের পদ্ধতিতে করব। হ্যাঁ, চলমান জের পদ্ধতিতে করব। সরি, কয়টা হয়েছে? 10টা, 10:30 বেজে গেছে। 10:25 বাজে। আচ্ছা সরি, এটা আজকে লেট হয়ে গেল। ডেট তাড়াতাড়ি করছি। ডেট পার্টিকুলার, এত ঘুম ধরে যাচ্ছে আমার। পার্টিকুলার রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স। ওকে, আমরা কার করব? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করব। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি আছে প্রথমে আমাদের এখানে, যে জায়গায় আছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট সেটা আমরা একটু মার্ক করি। তাহলে এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে এই জায়গায়, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে এই জায়গায়, খতিয়ান আমরা সেদিন দেখেছি অলরেডি। তার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নেই। তারপরে এখানে আছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে আবার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে এখানে। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কয় জায়গায়? লাস্টের দুটো এন্ট্রিতে আছে আর একটা জায়গায়। তাহলে 3 আর 2 5 জায়গায় আছে। তাহলে এই 5 জায়গায় আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওখানে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথমে আছে কি? প্রথমে আছে, ভাইয়া আমি একটা অনলাইন ক্লাস আছে, তো ক্লাস শেষ করে তখন দিচ্ছি। হ্যাঁ বলো। এটা মনে হয় নাই, তারপরে আমি শুনে তোমাকে জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? আমাদের খতিয়ান করার যে মূল যে মন্ত্রটা, সেটা হচ্ছে আমরা এখানে যার খতিয়ান করব তার বিপরীত দফাটা আমাদের পার্টিকুলার লিখতে হবে। তাছাড়া সবগুলো আমাদের যার খতিয়ান করছি সেটাকে ডেবিটে থাকলে ডেবিটে টাকা, ক্রেডিটে থাকলে ক্রেডিটে টাকা লিখবো। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করছি। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি আছে এখানে? আমাদের ক্রেডিট আছে, তাই না? এখানে কি আছে? ক্রেডিট আছে। তাহলে ক্রেডিট আছে, তাহলে বিপরীতটা লিখতে, বিপরীতটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল সঠিক আমরা লিখবো। তাহলে এখানে আমরা লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কত নম্বর? এটা 1 নম্বর। 1 নম্বর, এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল সঠিক। আচ্ছা ওকে, কত টাকা? অ্যাকাউন্ট রিসিভেবল সঠিক 15,000 ক্রেডিট। ওকে, এই যে 15,000 টাকা, তাই না? তাহলে 15,000 টাকা ক্রেডিট। এখন এখানে কথা, এখানে আমরা কিন্তু জামাতা যেভাবে আছে সেভাবে দেখে করবো, তাহলে আমাদের ভুল হবে না। তাছাড়া কিন্তু আমরা আগে কিন্তু এই যে জমা দিছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে, যেটা জমা দিচ্ছে সেটা কিন্তু আগে লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখবো না, আমরা এই সিরিয়াল অনুযায়ী লিখবো আগে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ওটা লিখলাম 15,000 টাকা হচ্ছে ক্রেডিট। তারপরে আবার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আছে, লিখবো কি? অ্যাকাউন্টস পেয়েবল। লিখবো অ্যাকাউন্টস পেয়েবল 2 নম্বর দিয়ে আমরা কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল
কত টাকা হবে? 7,826। এটা কি ডেবিট ব্যালেন্স? ও সরি, এটা এটা পার করে দেওয়া হয়নি, একটু দাঁড়াও। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ জি 500 টাকা গেছে। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি তো এখন দেখতে পাচ্ছি না, আমি দেখে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখেন আপনি, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ আমি মেসেজ দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে 15,000 টাকা এটা ক্রেডিট ব্যালেন্সে পার করে দিব আমরা। অ্যাকাউন্টস পেয়েবল, তারপর লিখবো অ্যাকাউন্টস পেয়েবল কি আছে? রহমান না? রহমান। তাহলে কত টাকা হবে এটা রহমান? একটা 7,826। আচ্ছা, এটা হচ্ছে ডেবিট না? তাহলে ডেবিটের টাকা লিখবো 7,826। তাহলে এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স 15,000 ছিল, ক্রেডিট ব্যালেন্স থেকে 7,826 টাকা ডেবিটের ব্যালেন্স যদি বাদ দেয় তাহলে কত থাকবে? 7,174। ওকে, তাহলে এটা ক্রেডিট ব্যালেন্সে থাকলো তাই না? কারণ ক্রেডিটে বেশি, ক্রেডিট 15,000 থেকে ডেবিট যদি 8,770 টাকা বাদ দেয় তাহলে আমাদের ক্রেডিট ব্যালেন্সে থাকবে এত টাকা। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে প্রথম দুটা গেল, এই প্রথম দুটা দিলাম, তারপরে আমাদের এই যে এই এন্ট্রিটা 7 নাম্বার 20,000 টাকার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যেটা আমরা ইয়ে করেছি, জমা দিয়েছি, সরকারি কোষাগারে যেটা জমা দিয়েছি, তাহলে 7 নাম্বার তাহলে 7 নাম্বার ওখানে লিখবো কি? ক্যাশ না? এর কি লিখবো? হ্যাঁ, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুঁজে করতে, তাহলে কি লিখবো? বিলটা ক্যাশ কত টাকা আছে? 2,000। তাহলে 2,000 টাকা কি হয়েছে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ছিল, তাহলে এটাও আমরা ডেবিটে লিখবো তাই না? তাহলে এই ক্রেডিট ডেবিট, এটা ক্রেডিট ব্যালেন্স, আগে ছিল কি ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স থেকে এই ডেবিট ব্যালেন্সটা যদি বাদ দেয় তাহলে কত থাকবে? 5,000। স্যার এটা 20,000 হবে। স্যার 20,000 হবে। 20,000, 2,000 না। ও আচ্ছা, 20,000 সরি। তাহলে এটা 20,000 যদি আমরা, তাহলে কি হবে এখন? দেখো এখন ডেবিট ব্যালেন্স আছে কত? 20,000 টাকা বেশি, আর এটা ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 7,000 টাকা কম। তাহলে মাইনাস করে যেটা হবে সেটা আমরা ডেবিটের টাকাটা লিখবো, কারণ যে ব্যালেন্স, যেদিকে আমাদের ব্যালেন্স বেশি সেটা হবে। তাহলে যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 12,826। 826, 20,000 না? তাহলে ওখানে 2,000 লেখা ছিল। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 20,000 ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে 8 নাম্বারে আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি ছিল? ক্রেডিট ছিল, আর ডেবিট ছিল কি? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা 8 নাম্বার দেব। 8 নাম্বার, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা কি ছিল আমাদের? এই যে ক্রেডিট। তাহলে বিবৃতিটা লিখতে হবে কি? অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল লিখতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল রহমান। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমরা লিখবো ঘুম পাচ্ছে খুব প্রচন্ড। অ্যাকাউন্টস পেয়েবল রহমান। কত টাকা হবে এটা? 1304। 1304 ক্রেডিট, তাই না? জি স্যার। তাহলে আমরা এটা ক্রেডিট ব্যালেন্স, আর আমাদের ছিল কত? এটা ডেবিট ব্যালেন্স ছিল। 1,304। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 11,522। 11,522। ওকে, তারপরে আছে আমাদের সর্বশেষ যেটা, সর্বশেষে আছে হচ্ছে এটা, এটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি আছে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট থাকলে উল্টাটা লিখবো কি? ক্যাশ লিখবো। তাহলে এখানে আমরা ক্যাশ লিখবো। এটা হচ্ছে 9 নাম্বার। ক্যাশ লিখবো কত টাকা? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা হয়েছে? ক্রেডিট 18,261।
18,000 এই যে ডেবিট অনলাইনে কেটে দেবো 18,261। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই যে এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ডেবিট থেকে মানে ক্রেডিট ব্যালেন্সের পরিমাণ বেশি আর ডেবিট ব্যালেন্সের পরিমাণ কম। তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে যেটা আসবে সেটা ব্যালেন্সের ক্রেডিটে বসবে। কত টাকা বসবে ম্যানেজ করলে? 6,739। 6,739। এই 6,739 টাকার ব্যালেন্স আমাদের থেকে যাবে, এটা আমাদের শেষ। মানে 6,739 টাকার ভ্যাটের ব্যালেন্সটা আমাদের থেকে যাবে। এখন যদি তোমাকে বলে যে ব্যালেন্স শিটে এটা কি হিসাবে থাকবে, তাহলে আমরা ব্যালেন্স শিটে যদি ওই গতকালের অঙ্ক যে দেখলাম, ব্যালেন্স শিটে আমরা সানশাইন লিমিটেড এটা যদি করতে বলেনি, সানশাইন লিমিটেড ব্যালেন্স শিট পার্সিয়াল, ব্যালেন্স শিট পার্সিয়াল as at, এইভাবে যেটা লিখতে হয় as at। আচ্ছা, তারপরে আমরা এই ব্যালেন্স শিটে পার্সিয়াল যেতে বলছে এরকম ভাবে আমরা অঙ্কটা করব। এটা পার্টিকুলার, এটা টাকা টাকা, এখানে লিখব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস লিখে আমরা এখানে লিখব ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এই কোনটা, এই যে এই টাকাটা যেটা 6,000 কে এটা আছে, তাহলে 6,739। 6,739 শেষ। এই প্রশ্ন বলে নাই না? হ্যাঁ, এটা কি এই প্রশ্ন বলতে এই প্রশ্ন বলেনি। যদি বলতো যে ব্যালেন্স শিটে কি হিসাবে দেখাতে হবে, যদি আমাদের খেয়াল করো এটা আমাদের, আমি তোমাদের একটু প্র্যাকটিস একটু বেশি বেশি করার জন্য, এটা যদি আমাদের ভ্যাটের ব্যালেন্সটা যদি ক্রেডিট পাশে বাড়ায় তাহলে হবে কোথায়, তাহলে হবে কারেন্ট লায়াবিলিটিসে আসবে, ঠিক আছে। আর যদি ভ্যাটের ব্যালেন্স যদি হ্যাঁ 5%, ভ্যাটের ব্যালেন্স যদি ডেবিট পাশে থাকতো, এখানে থাকতো, তাহলে অ্যাসেট পাশে যেত, ঠিক আছে। তাহলে সম্পদ পাশে। হ্যাঁ, তাহলে সম্পদ পাশে। কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, এই অঙ্ক খুবই ধীরে স্থির ভাবে আস্তে ধীরে আমি করালাম, হয়তো তোমরা বিচলিত হবে না যে আমাদের সময় নাই তাড়াতাড়ি শেষ করার তোমাদের ওই চিন্তা আমার, তোমার কিভাবে পড়াইতে হবে কিভাবে আগাইতে হবে ওই চিন্তা আমার। প্রতিদিন ক্লাস চলবে, প্রয়োজনে আরো বেশি ক্লাস চলবে, সমস্যা নাই, কিন্তু ভালো মতো আমরা পড়বো, ভালো মতো লাভ দিয়ে যাবো না আমরা, ঠিক আছে। আর তোমাদের কাছে কোর্স চুক্তি পড়তেছো এর মানে এই না যে আমি তাড়াতাড়ি শেষ করে দিব। অলরেডি তোমরা আমার সাথে যারা ছিল তারা অলরেডি জানো। যাই হোক, আমরা ধীরে সুস্থে আস্তে ধীরে আগাবো আমরা, এবং পরীক্ষার আগে ইনশাআল্লাহ 2-3 বার বই ডিভাইস দেব। তো তাহলে এই অঙ্কটা তোমরা আরেকবার দেখবে। হ্যাঁ, এই অঙ্কটা আরেকবার দেখবে। আর এই অঙ্কের মতো কোনো অঙ্ক যদি আছে নাকি দেখো তো। এই অঙ্কের মতো একটা অঙ্ক আছে, এই অঙ্কের মতো আছে অবশ্য। মানে এই অঙ্ক পারলে তুমি অন্য সব অঙ্কই পারবে। যে অঙ্কটা করা হলো অনেক কঠিন বা অনেক কিছু এখানে আছে। সবগুলো একই পার্সেন্টেজ। আচ্ছা দেখো, তোমার এই অঙ্কের মতো হচ্ছে এই যে এটা আমি করাবো। আর তোমাদের 14 নম্বর অঙ্কটা আছে, 14 নম্বর অঙ্কটা তোমরা দেখবে। এই 14 নম্বর, এই 14 নম্বর অঙ্কটা দেখবে, ঠিক আছে। তোমাদের বাড়ির কাছ থেকে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক, এটা কি নাম আছে? 14 অঙ্ক হচ্ছে সুজন ভ্যাট। এটা হচ্ছে আসছিল, তোমরা হচ্ছে ইয়াটা দেখবে, এটা খেয়াল করবা। এই যে 2017 সালে ডিগ্রি পাস 2017 সালে, হ্যাঁ এটা দেখবে। আর মিস্টার সুজন, মিস্টার সুজন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার 13 নম্বর তো এটা আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখে তোমরা দেখো। আর হচ্ছে যদি পারো, দেখার মতো যদি পারো তাহলে এটাও দেখবে। 18 নম্বর, 18 নম্বর।
এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা একটু দেখবে, বেশি যেহেতু পরীক্ষার সময় বেশি নাই, তোমরা একটু দেখবে এই দুটো অঙ্ক। এটা 18 নম্বর, এটা আসলো 19 সালে, 19 সালে, ঠিক আছে? এই দুটো অঙ্ক দেখবে। আচ্ছা, দুটো একই সব, ওই ভ্যাট, কারেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে, ভ্যাট সহ, ইনক্লুডিং ভ্যাট, প্লাস ভ্যাট, হাবি জাবি, এগুলো সব বলা আছে। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দুটো অঙ্ক দেখবে, চাপ দিয়ে করার দরকার না, তোমরা দেখে যদি পারো তোমরা একটু খাতায় করার চেষ্টা করবে। যদি ভুল ভ্রান্তি হয় সেটাও দেখবো, যদি সেটা ঠিক হয় সেটাও আমরা দেখবো, ঠিক আছে? তোমরা একটু করবে। তাহলে আমাদের বাড়ির কাজ কি কি আছে বলো তো? 18 আর 14, 14 আর 18, 14 আর 18 এই দুটো অঙ্ক আমরা দেখবো। তাহলে কি আজকে এখানে রাখবো নাকি? জি স্যার, হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আদাব স্যার।